আয়নাঘর এ যেন বইয়ের পাতায় পড়া রূপকথার গল্পকেও হার মানায়। আয়নাঘর নামটা শুনতে যতটা সুন্দর মনে হয়, এর পিছনে লুকিয়ে আছে তেমনই কিছু রহস্যজনক বাস্তব ঘটনা। চলুন আজ আপনাদের সঙ্গে তাই শেয়ার করা যাক। বাংলাদেশে গুম হওয়া বলতে বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যক্তিদের মধ্যে কারো নিখোঁজ হওয়াকে বোঝায়। ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে আওয়ামী লীগ সরকারের অধীনে 2009 হতে 2017 সাল পর্যন্ত কমপক্ষে 402 জন মানুষ গুম হয়েছে। এইসব ঘটনার অধিকাংশের জন্য বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী র্যাবকে দায়ী করা হলেও র্যাব এইসব অভিযোগ কখনোই স্বীকার করেনি। ভুক্তভোগীরা পুলিশ হেফাজত থেকে মুক্ত হয়ে ফিরে এলেও আওয়ামী লীগ সরকার গুম হবার পেছনে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুসারে 2014 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 82 জন গুম হয়। ভুক্তভোগীদের অধিকাংশই ছিল বিরোধী দলের নেতাকর্মী। গুম হওয়ার পর নিহতদের মধ্যে কমপক্ষে 49 জন মারা গেছেন এবং অন্যরা নিখোঁজ রয়েছেন। বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 এর আগে কমপক্ষে 20 জন বিরোধী দলীয় নেতাকর্মীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তুলে নেয়। 2016 সাল পর্যন্ত কমপক্ষে 89 জন লোক নিখোঁজ হয়েছে। 2016 সালে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনরা সরকারকে তাদের প্রিয়জনের হদিস বের করে দিতে মায়ের ডাক নামে একটি মঞ্চ গঠন করে। মীর আহমেদ বিন কাশেম, যিনি আরমান নামেও পরিচিত, একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং মানবাধিকার কর্মী, যিনি বাংলাদেশের সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে বলপূর্বক গুমের শিকার বলে অভিযোগ করেছে। মীর আহমদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্যও ছিলেন। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর মীর আহমেদ আয়নাঘর থেকে প্রায় 8 বছর পর ছাড়া পেয়ে তার স্বজনদের সঙ্গে দেখা করে এবং এই ঘটনাটি পুরো বাংলাদেশ ব্যাপী আলোড়ন সৃষ্টি করে দেয়। এই ঘটনার সূত্র ধরে ডিজিএফআই এর টর্চার সেল আয়নাঘর থেকে বন্দীরা একে একে মুক্তি পেতে শুরু করে। একে একে এ সকল ঘটনা প্রকাশ পেতে শুরু করলে মেজর জেনারেল জিয়াউল আহসানকে বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে তাকে আটকও করা হয়। মেজর জিয়াউল আহসানের কর্তৃত্বেই চলত এই পাশবিক নির্যাতন। চলুন তাহলে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত কিছু বিবরণ দেওয়া যাক এই আয়নাঘর নিয়ে। আলো বাতাসহীন কক্ষে লোহা আর কাঠের 2টা দরজা থাকে। সারাক্ষণ প্রচন্ড শব্দে ফ্যান ঘুরতে থাকে। দিনে মিনিট 30 ফ্যান বন্ধ থাকলে থমথমে নীরবতা। আয়নাঘরের দেয়ালগুলোতে অনেক মানুষের হাতের লেখা পাবেন। ফোন নাম্বারও দেওয়া আছে। গুম করা সকল মানুষকেই ওইখানে রাখা হয়েছিল। কয়েকটা সাউন্ড প্রুফ রুম টর্চার সেল হিসেবেও ব্যবহার করা হয়। ওয়াশরুমেও চোখ বেঁধে নেওয়া হয়। গুম হওয়া অনেককে কয়েক বছর পর দিনের আলোতে এনে জঙ্গি হিসেবে তকমা দেওয়া হয়। এর মধ্যে এক কাতারের প্রশিক্ষকও ছিল, যার দাবি তার অলিম্পিক্সে যাওয়ার কথা ছিল। যেহেতু আয়নাঘরের বন্দীরা বহু বছর পর মুক্তি পেয়েছেন, তাদের পক্ষ থেকে আরও বিবরণ পাওয়া যাবে। অনেকেই বলছেন আয়নাঘর গুড়িয়ে দেবার কথা। দয়া করে এসব কথা বলবেন না এবং করবেন না। আয়নাঘর গুড়িয়ে দেওয়া যাবে না। জাতির সামনে আগে আয়নাঘর তুলে ধরতে হবে এবং এই আয়নাঘরের মতো করে একটি ছোট্ট নিদর্শন স্বরূপ বানিয়ে বর্ণনা সহ জাদুঘরে রাখতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বাংলাদেশে এরকম বর্বর শাসকও ছিল।